অনেকদিন পর ভিডিও, একটু প্রবলেমের মধ্যে রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি সবটাই ঠিক হয়ে যাবে। যাই হোক, বিষয়টা সেটা নয়। বিষয়টা আমাদের ভারতীয় ফুটবল এই মুহূর্তে একটা বিরাট বড় প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছে। শুধুমাত্র মেন্স ফুটবল না, একই পাশাপাশি ওমেন্স ফুটবলও কিন্তু প্রবলেমের মধ্যে রয়েছে। আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। মেনলি টেকনিক্যাল দিকগুলোকে নিয়েই কথা বলবো যে কেন আমরা বারবার করে ফেল করে যাচ্ছি, কেন আমরা কোথাও আমাদের এই গোল্ডেন জেনারেশনটার যে সাকসেসটা পাওয়া দরকার ছিল অ্যাটলিস্ট লাস্ট 8 বছর, 8 ইয়ার্সে, সেই ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের পর থেকে যত ভালো ভালো প্লেয়ার প্রডিউস হয়েছে, আমার মনে হয় না যে এতটা কম পিরিয়ডের মধ্যে এর আগে আমরা ইন্ডিয়ান ফুটবলে এত পরিমাণে ভালো ফুটবলার প্রডিউস হতে দেখেছি। কিন্তু তারপরেও যে গিভেন একটা স্টেজ রয়েছে, সেই স্টেজে গিয়ে এই প্লেয়াররা পারফর্ম করতে পারছে না বা পারেনি অন্ততপক্ষে এই লাস্ট 8 ইয়ার্সে। এর এক্সাক্ট রিজন কি রয়েছে আর সলিউশনই বা কোথায় লুকিয়ে রয়েছে, আজকের ভিডিওতে আমি আমার নিজের ওপিনিয়ন বা আমার যে পয়েন্ট অফ ভিউজগুলো রয়েছে সেইগুলোকেই শেয়ার করব। কিন্তু ভিডিওর শুরুতে অবশ্যই বলতে চাইবো যে আজকে যে ট্র্যাজিক ইনসিডেন্টটা ঘটেছে, আমি আমার লাইফে, আমার এই যা বয়স, সেই বয়সে আমি এত বড় ট্র্যাজিক ইনসিডেন্ট অন্ততপক্ষে এয়ার ফ্লাইটের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে দেখিনি। এত বড় একটা দুর্ঘটনা যেখানে শুধুমাত্র ফ্লাইটের ভেতরে থাকা মানুষজন বা কেবিন ক্রিউজ বা বাকি যারা দায়িত্বে ছিলেন, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে পাইলট সবাই, শুধুমাত্র তারাদের আমরা হারিয়েছি তা না, যেখানে গিয়ে এই ফ্লাইটটা ক্র্যাশ করেছে, যেখানে গিয়ে এই এয়ারপ্লেনটা ক্র্যাশ করেছে সেই মেডিকেল কলেজের যে হস্টেল, সেই হস্টেলেরও বেশ কিছু আমরা ভবিষ্যতের ডাক্তার, যারা আমাদের হয়তো কোনো দিন জীবন বাঁচাতো বড় হয়ে ডাক্তার হয়ে, আমরা তাদেরও অনেককে হারিয়েছি। এর সংখ্যাটা কোথায় অ্যাকচুয়ালি গিয়ে দাঁড়াবে সমস্ত উদ্ধার কাজ শেষ হওয়ার পর, আমরা হয়তো এক্স্যাক্টলি জানি না। এবং সবথেকে ভাগ্যক্রমে যে মানুষটি বেঁচে গেছেন, তিনিও আগামী দিনে ভালো থাকুন। কতটা ভালো থাকবেন জানি না, কারণ এরকম একটা ইনসিডেন্ট চোখের সামনে দেখা এবং সেই ট্রমাটা নিয়ে সারা বছর যাওয়া, এবং তিনি তার দাদার সাথে ট্রাভেল করছিলেন। অবশ্যই প্রত্যেকের পরিবার, তাদের প্রতি আমাদের সমবেদনা জানানোর এই মুহূর্তে কোনো ভাষা নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা রইলেন না, যারা চলে গেলেন, তাদের অন্ততপক্ষে আত্মার শান্তি কামনা করে আমরা আজকের এই ভিডিওটা শুরু করছি। দেখো, ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে গেলে যে বিষয়টা সব থেকে বেশি বোধহয় আলোচিত হচ্ছে বা চর্চিত হচ্ছে, কমেন্ট বক্সে হয়তো যে কমেন্টটা সব থেকে বেশি কমন হিসাবে উঠে আসবে, আমি এখন থেকে বলে দিতে পারি, সেটা হচ্ছে ইনফ্লেটেড স্যালারিজ অফ ইন্ডিয়ান প্লেয়ার্স। ইনফ্লেশন তো একটা ডেফিনেটলি হয়েছে। আমাদের এখানে 20 লাখের প্লেয়ার 50 লাখ পাচ্ছে, 50 লাখের প্লেয়ার 1 কোটি পাচ্ছে, 1 কোটির প্লেয়ার কেউ আছে কি না আমি জানি না, সে 1.5 কোটি পাচ্ছে। এর ওপরেও কিছু কিছু প্লেয়ারের স্যালারি রয়েছে, কিন্তু কিছু অ্যাবসার্ড অ্যামাউন্ট মার্কেটে ঘুরে বেড়াচ্ছে যেগুলোর সেইভাবে কোনো রকম কোনো তথ্য নেই। 2.5 কোটি, 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি, 5 কোটি, এরকম আমি জানি না যে কোনো ক্লাব খুব একটা কোনো ইন্ডিয়ান ফুটবলারদেরকে পে করে বলে। অন্ততপক্ষে যারা নিজেদের প্রাইম টাইম পেরিয়ে গেছে, তাদের পেছনে 3-3.5 কোটি কোনো ক্লাব পে করে বলে অন্ততপক্ষে মনে হয় না। হ্যাঁ, কিছু ইয়াং প্লেয়ার্স রয়েছে যারা খুবই টিমের কাজে লাগে, তাদের স্যালারি এবং আদার এক্সপেন্সেস সব কিছু মিলিয়ে হয়তো 2.5-3 কোটি অবধি অ্যামাউন্টটা পৌঁছে যায়। কিন্তু একদম এক্স্যাক্ট স্যালারি সেটাই আমার মনে হয় না খুব বেশি প্লেয়ারের আছে বলে। আমি জোর দিয়েও বলতে পারবো না যে কারোর নেই, আবার আমি জোর দিয়ে বলতে পারবো না যে কারোর আছে বলে, কারণ আমার কাছে এক্স্যাক্ট কোনো ডকুমেন্ট নেই। আমি আমার নিজের ওপিনিয়ন, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে না, এতটা অ্যামাউন্ট আমার মনে হয় না যে আইএসএল ক্লাবের যারা ম্যানেজমেন্টের লোকজন রয়েছে তারা এতটাও গাধা বলে যে এই প্লেয়ারদেরকে ঠিক এতটা স্যালারি দেবে। আমার মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি যে ফুটবলটা দেখি আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের পা থেকে, সেখানে দাঁড়িয়ে 30 লাখ থেকে 60 লাখ আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য এনাফ। মান্থলি ম্যাক্সিমাম 5 লাখ টাকা, 12 মাসে যদি হিসাব করি, 10 মাসের ফুটবল হিসাব করলে মান্থলি 6 লাখ টাকা আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য এনাফ। কারণ তারা ইন্ডিয়ান ফুটবলকে যতটা দেয়, যে সার্ভিসটা তারা দেয়, যে ফুটবলটা তারা খেলে, যে স্কিলের বেসিসে তাদের স্যালারির মাপকাঠি হওয়া দরকার, অন্ততপক্ষে আমার পার্সোনাল ওপিনিয়ন যে 60 লাখ, সেখানে গিয়ে অন্ততপক্ষে এদের থেমে যাওয়া দরকার রয়েছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্লাব কী করে এবং কেন করতে হয়, তার সবথেকে বড় রিজন হচ্ছে আমাদের এখানে ভালো প্লেয়ারের সংখ্যাটা কম। এবার এই ভালো প্লেয়াররা কেন ন্যাশনাল টিমে খেলতে পারে না, সেই প্রসঙ্গে পরে আসছি। এই ভালো প্লেয়ার যারা রয়েছে, যারা মোটামুটি ক্লাব ফুটবলে ভালো পারফরমেন্স করে,
তাদেরকে ধরে রাখার জন্য বা তাদেরকে নেওয়ার জন্য বা অন্য টিম যাতে ভালোভাবে নিজেদের স্কোয়াড বিল্ড আপ করতে না পারে, তখন কিছু ক্ষেত্রে নিজের কিছুটা কম্প্রোমাইজ করেও অন্যান্য কিছু টিমস রয়েছে, তারা প্লেয়ারদের এই 60 লাখে যারা অন্ততপক্ষে দাবিদার হয় তাদেরটা গিয়ে 1 কোটি করে দেয়, এক্সাম্পল হিসেবে বলছি। এর ফলে মার্কেট কিছুটা ইনফ্লেটেড হয়ে যায়। এখানে অন্ততপক্ষে আইএসএলের বর্তমানে দাঁড়িয়ে 13টা ক্লাবের মধ্যে বা 13টা ক্লাব ফ্র্যাঞ্চাইজি সব কিছু মিলিয়ে তার মধ্যে 6 থেকে 7টা ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি তারা ডিরেক্টলি কিন্তু কন্ট্যাক্টেড রয়েছে, 3-4টে ক্লাব তারা ইনডিরেক্টলি কন্ট্যাক্টেড রয়েছে এই ইনফ্লেটেড স্যালারির ব্যাপারটাতে। এবার দ্বিতীয় যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই কি বলবো, আমি জানি না, মার্কেটে এই ধরনের বিষয় বারবার উঠে আসে যখনই আমরা পারফরমেন্স খুব খারাপ করি ন্যাশনাল টিমের ক্ষেত্রে, যে পার্টিকুলার কিছু ক্লাব তারা অ্যাকচুয়ালি পুরো ফুটবল ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। দেখো, ক্লাব একটা বিজনেস এন্টিটি, সোজা কথায়। যে ক্লাবে ইনভেস্ট করছে বা যে ফ্র্যাঞ্চাইজিটা কিনে ইনভেস্ট করেছে, তাকে অনেক রকম খরচা চালাতে হয়। সেই খরচাটা চালাতে গিয়ে তার যদি আলটিমেট দিনের শেষে রিটার্ন অফ ইনভেস্টমেন্টও না আসে, রেভিনিউ তো আমাদের এখানে আসে না, বাট যদি রিটার্ন অন ইনভেস্টমেন্টও না আসে, তাহলে সেই ক্লাবের পেছনে খরচা করবেই বা কেন? সেই ফ্র্যাঞ্চাইজিটাকে সে রান করবেই বা কেন? এবার এই বিজনেস এন্টিটিটাকে রান করতে গিয়ে তাকে একটা সুপিরিয়র স্কোয়াড বানাতে হয়, এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা আইএসএল ক্লাবের ফ্যানেদের একটা হাইয়েস্ট ডিমান্ড থাকে যে সিজনের শেষে একটা সাকসেস লাগবে, যেভাবেই হোক না কেন, মিনিমাম একটা ট্রফি তোমাকে জিততে হবে। তুমি যখনই ট্রফিলেস থাকো, সোজা কথায় প্রত্যেকটা ম্যানেজমেন্টের দিকে একটা প্রশ্নে উঠে যায় যে টিমটা ভালো হয়নি, ওয়েদার ডোমেস্টিক প্লেয়ার আমি ভালো সিগনেচার করতে পারিনি, অথবা ভালো আমি ফরেন প্লেয়ার নিয়ে আসতে পারিনি। এবার পরবর্তী সিজনে সেই ক্লাবটার উপরে সব থেকে বেশি যে প্রেশারটা থাকে যে আমাকে আরও বেটার টিম তৈরি করতে হবে। অনেক সময় বেটার টিম তৈরি করেও সাকসেস পাওয়া যায় না, সেটা একটা অন্য পার্ট। সেখানে টেকনিক্যাল কিছু ফল্ট থাকতে পারে, সেখানে প্লেয়ারদের ইঞ্জুরি অ্যান্ড আদার ইস্যুস থাকতে পারে। কিন্তু যেটা মেন ফ্যানরা দাবি তুলতে শুরু করে দেয় যে কোথাও আমরা ভালো করে খরচা করিনি কেন, কেন আমরা কিপটেমি করেছি, এই জিনিসটাকে প্রত্যেকটা ম্যানেজমেন্টকে হ্যান্ডেল করতে, বিশেষ করে যাদের পেছনে ফ্যান ফলোয়ার রয়েছে, যাদেরকে সাকসেসটা দিতে হয়। এবং সেই কারণে এটাও একটা রিজন যে যখন দেখে যে আমাকে ভালো টিমটা তৈরি করতে হবে, এই প্লেয়ারটা অন্য ক্লাবে 70 লাখ টাকা পাচ্ছে, তাকে যদি আমাকে নিয়ে আসতে হয়, তুমি তো 75 লাখ দিলে সে আসবে না, তাকে 1 কোটি অফার করতে হয়। সেটা নেগোসিয়েট করে হয়তো 90 লাখ, 1 কোটি, 1 কোটি 10 কোথাও একটা গিয়ে থামে, বাট অ্যামাউন্টটা এরকমই হয়। তো হাইকটা এই কারণে হয়ে যায় এবং এই কারণে মার্কেটটা আমরা তখন দেখি বা আমরা বলি যে মার্কেটটা ইনফ্লেটেড হয়ে গেল। আমি এই পার্টিকুলার জায়গাতে সিরিয়াসলি কোনো ওপিনিয়ন দিতে চাই না, কারণ যখন থেকে আইএসএল শুরু হয়েছে তখন থেকেই কিন্তু মার্কেটটা ইনফ্লেটেড। তখন থেকেই মার্কেটটা আই লিগ এবং আইএসএল এর মধ্যে একটা বিরাট বড় ট্যাসেলের জায়গাতে রয়েছে। এবং এই কারণে মনে করে দেখো, প্রথম সময়টাতে আই লিগ থেকে প্লেয়াররা লোনে ওই 2-3 মাস গিয়ে আইএসএল ক্লাবগুলোতে খেলতো। পরে কি হলো, এই জায়গাটা বন্ধ হয়ে গেল। এই জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো যে আইএসএল ক্লাবগুলো অনেক বেশি করে প্লেয়ারদেরকে স্যালারি অফার করতে শুরু করলো, যেটা আই লিগ ক্লাবরা ম্যাচ করতে পারতো না। আই লিগ ক্লাবগুলো একটা সময় প্রচুর টাকা দিয়ে প্লেয়ার তুলে এনেছে, আমরা প্রচুর হাইফাই সিগনেচার দেখেছি, কারণ তখন চিটফান্ডের টাকাটা কলকাতা ফুটবলে হু হু করে ঢুকে গেছিলো বা ইন্ডিয়ান ফুটবলের অন্য জায়গাতেও ঢুকে গেছিলো। কিন্তু তারপরে যখন সেটা মাইনাস হয়ে যায়, যখন আবার নর্মাল স্পন্সররা টাকা ঢালতে শুরু করে, তখন দেখা যায় যে আবার একটা ঘাটতি এসে যাচ্ছে। আইএসএল এসে এই ঘাটতিটাকে পূরণ করে প্লেয়ারদেরকে অফার করে যে দেখো, তুমি একটা আই লিগ ক্লাবে 10 লাখ 15 লাখ পাচ্ছ, তুমি এখানে খেলতে এসে 40 লাখ টাকা পাচ্ছ, তুমি কোথায় খেলাটা প্রেফার করবে? অবভিয়াসলি সেই প্লেয়ারটা কিন্তু আইএসএল ক্লাবে খেলাটাই, বা আইএসএল তখন ক্লাব তো কিছু ছিল না, আইএসএল ফ্র্যাঞ্চাইজিতে খেলাটাকেই অনেক বেশি করে প্রেফারেন্স দেয় এবং আই লিগ ক্লাবগুলো তখন ঢুকতে থাকে। তারা কোথা থেকে একাডেমি থেকে, কোথাও জুনিয়র প্লেয়ার, যেভাবেই হোক একটা টিম তৈরি করে, এবং যারা আইএসএল থেকে বাতিল হয়ে যাওয়া প্লেয়ার, যে আইএসএল এদের খুব একটা আর ডিমান্ড থাকছে না, সেই প্লেয়ারদেরকে নিয়ে আই লিগ টিমগুলো চলতে থাকে। তো এই জিনিসটা কিন্তু আইএসএল শুরু হওয়ার পর থেকে, বা মোটামুটি আইএসএল 2-3 বছর চলার পর থেকেই মার্কেটটা ইনফ্লেটেড হয়ে গেছে। দিস ইজ নাথিং নিউ। হঠাৎ করে এই মার্কেটে ইনফ্লেশনটা কিন্তু আসেনি। এটা গেল ইনফ্লেশনের পার্টটা। কিন্তু আমি যদি ধরে নিই যে এই প্লেয়ার যারা আমার বিভিন্ন ক্লাবে পারফর্ম করছে, তারা খুব ভালো খেলছে, হাই ফাই পারফরমেন্স দিচ্ছে, কিন্তু তারা যখন ন্যাশনাল টিমে জার্সিটা পড়ছে তখন তাদের পারফরমেন্স আসছে না, তার পেছনে রিজন কী থেকে যাচ্ছে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের র্যাঙ্কিং 130 আশেপাশে নেমে গেছে। মেন্স ফুটবলের এই অবস্থা। ওমেন্স ফুটবলে যেটা হয়েছে, ওমেন্স ফুটবলের র্যাঙ্কিং হিস্ট্রিতে সব থেকে লোয়েস্ট হয়েছে ইন্ডিয়ান ওমেন্স ফুটবলে, 70 র্যাঙ্কিংয়ে আমরা নেমে গেছি। এবার সেখানে তো দাঁড়িয়ে মার্কেট ইনফ্লেশন নেই,
সেখানে দাঁড়িয়ে তো আইএসএল এ কোনো জায়ান্টসরা নেই যে প্লেয়ারদেরকে বেশি টাকা দিয়ে তুলে নিচ্ছে এবং ইকোসিস্টেমকে নষ্ট করে দিচ্ছে। সেখানে তো অনেক প্লেয়ার রয়েছে, দে আর সিরিয়াস, তারা বাইরের দেশে খেলতে যায়, তারা বড় বড় লিগে খেলতে যায়, অন্ততপক্ষে উইমেন্স ফুটবলের নিরিখে। তাহলে সেখানে দাঁড়িয়ে কেন আমরা ডাউন হয়ে যাচ্ছি? সেখানে তো আমাদের অন্ততপক্ষে র্যাঙ্কটা 60 অ্যাভাব বা 50 থেকে 55 এর মধ্যে থাকা দরকার ছিল। সেখানে আমরা কোথায় ফেল করে গেলাম? কেন আমরা ওভারঅল টোটাল ফুটবল সিস্টেমটাতেই ফেল করে যাচ্ছি? আমার মনে হয় যে যখন তুমি কোথাও একটা পার্টিকুলার জায়গাকে টার্গেট করে ফেলছো যে এই জায়গাটা আমার শত্রু, এ আমার শত্রু, যাই হয়ে যাক না পৃথিবীতে, এ আমার শত্রু। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আজকের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা হয়তো কোনো একটা মিস্টেক বা কোনো একটা ফল্ট, সেটা মেশিন ফল্ট হতে পারে, সেটা পাইলটের ফল্ট হতে পারে, সেটা কারো ভাগ্য হতে পারে, হোয়াট এভার। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হলো, যখনই ঘটনাটা ঘটলো কোনো দিক না দেখে একটা সেকশন অফ পিপল রয়েছে, তারা পলিটিসাইজ করতে শুরু করেছে। হ্যাঁ, হয়তো অনেক সময় পলিটিক্সের যারা জড়িত লোকজন থাকে তাদের ফল্ট থাকে, তারা হয়তো যে কাজটা করার দরকার তারা করেন না। কিন্তু একটা পার্টিকুলার ঘটনাকে তুমি যদি পলিটিসাইজ করে দাও, তার মানে মনে হয় যে কোথাও সেটা টার্গেটেড ব্যাপার, যে আমি ওয়েট করেছিলাম যে এরকম যদি কিছু হয় তাহলে আমি এটাই বলবো। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুটবল এই মুহূর্তে সেটাই হচ্ছে, যে কিছু পাবলিক তারা ওয়েট করেছিল যে ইন্ডিয়া হংকংয়ের কাছে হারবে, ইন্ডিয়া থাইল্যান্ডের কাছে হারবে, এবং আমি এই পয়েন্টটা নিয়েই কথা বলবো, আমি অন্য কোনো পয়েন্ট নিয়ে কথা বলবো না। কারণ আমরা জানি আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিরাট বড় ফেলিওর রয়েছে, আমাদের এখানে গ্রাসরুট ফুটবল সিস্টেমে একটা ফেলিওর রয়েছে, আমাদের এখানে বিভিন্ন রকম অ্যাকাডেমিজ বা ক্লাবগুলোর অ্যাকাডেমি ভালো করে চলে না, আমাদের এখানে প্লেয়ারদের যে স্কিল ডেভেলপমেন্ট সেখানে একটা বিরাট বড় ফেলিওর রয়েছে, আমাদের এখানে প্লেয়ারদের যে ফিজিক্যাল এবিলিটি ডেভেলপমেন্ট সেটা ভালো করে হয় না, সেখানে আমাদের ফেলিওর রয়েছে, আমাদের এখানে প্লেয়াররা যারা ভালো স্যালারি পায় না তারাও অন্ততপক্ষে চেষ্টা করে না যে বিদেশের একটা ক্লাবে গিয়ে আমরা ট্রায়াল দিই, অ্যাটলিস্ট অন্ততপক্ষে কোনো মিডিয়াম কান্ট্রিতে গিয়েও ট্রায়াল দিই। আমরা মালয়েশিয়া যাই, আমরা ইন্দোনেশিয়া যাই, আমরা থাইল্যান্ড যাই, সেইটুকু ট্রায়ালও তারা দেয় না, সেইটুকু চেষ্টাও তারা করে না। কিছু প্লেয়ার রয়েছে তারা যায়, তারা খুব একটা আবার ফোকাসের মধ্যেও থাকে না। কিন্তু ম্যাক্সিমাম এই যে একটা আমাদের ইনএবিলিটিসগুলো, আমাদের ফেলিওরগুলো, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। কারণ ওই একটা মাইন্ডসেট যে ফেল তুমি যদি করো ভাই, আমার ঠিক করা রয়েছে, আমার স্ক্রিপ্টটা সাজানো রয়েছে, আমি কী নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখো, মিডিয়া অ্যাটেনশন বা সোশ্যাল মিডিয়া অ্যাটেনশন যদি তোমাকে একটা সিঙ্গেল দিকে ড্রাইভ করে দেয় না, তুমি মেজর ব্যাপারগুলোকে পুরোপুরি এড়িয়ে যাবে। কালকে একটা প্রেস কনফারেন্স রয়েছে সম্ভবত এএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের, জানি না তিনি নতুন করে কি শোনাবেন, তার নতুন করে অ্যাকচুয়ালি শোনানোই বা কী রয়েছে। ম্যাক্সিমাম তিনি এসে বলবেন যে আমাদের চেষ্টা করেছিলাম, আমরা ভিশন রেখেছিলাম, আমরা মিশন রেখেছিলাম, সবটা আমাদের ফেল হয়ে গেছে, এই মুহূর্তে আর বুঝতে পারছি না কি করব, দরকার হলে আমরা সরে যাব, নতুন কেউ আসুক দায়িত্ব নিক, আমরা কোচ বদল করেছি, দরকার হলে আবার কোচ বদল করব। এর বাইরে তো আর কিছু বলার নেই। কারণ এরকম তো না যে আমরা বিশাল কিছু ভালো ছিলাম, সেখান থেকে আমরা বিরাট কিছু খারাপ হয়ে গেছি, না। আমরা অ্যাকচুয়ালি ভালোর হওয়ার রাস্তাটাকে কোনোদিনও খুঁজেই পাইনি। আমরা 153, 54, 55, 60, 70 এরকমে ঘোরাফেরা করতাম, সেখান থেকে যখন ওপরের দিকে উঠে আসছিলাম আমাদের মনে হলো যে হ্যাঁ, আমরা ইমপ্রুভ করছি। কিন্তু দেখা গেল যে আমার যারা ওই সময়ের পাশাপাশি দেশগুলো ছিল, আমি আফ্রিকা ইউরোপ বাদ দিচ্ছি, আমার সময়ে ওই এশিয়ার যে দেশগুলো ছিল, তারা যতটা ইমপ্রুভ করেছে, তারা যতটা সামনের দিকে এগিয়ে গেছে, আমি পারিনি। আমার যে গ্রোথটা হচ্ছিল সেটা খুব স্লো। কেউ বলতে পারবে না যে খুব একটা টেকনিক্যাল ভালো পার্সনকে আমরা দায়িত্ব কখনো দিইনি, কেউ বলতে পারবে না। অনেকে দেখলাম বলছে যে টেকনিক্যাল ব্যাপারটা দরকার রয়েছে। কোচ ম্যাক্সিমাম কি করবে, কোচ তোমাকে একটা ভিশন সেট করবে, কোচ তোমাকে একটা প্ল্যান দেবে, কোচ তো মাঠে নেমে তোমাকে তোমার পজিশনগুলোতে খেলিয়ে দেবে না। স্টিফেন কনস্ট্যান্টাইনের কোচিং খুব বোরিং লাগতো, কিন্তু সাকসেস পাওয়া গেছে। ওই থাইল্যান্ডকে আমরা 2019-এর এফসি এশিয়ান কাপের মঞ্চে 4-1 হারিয়েছি। আমরা 2019-এর এফসি এশিয়ান কাপের মঞ্চে ওই শেষ মুহূর্তে গোল না কনসিড করলে আমরা হয়তো নকআউটসে যেতাম। হিস্ট্রিতে প্রথমবার যখন ওপেন এরা অফ এশিয়ান কাপ শুরু হয়েছে তখন আমরা চলে যেতে পারতাম নকআউটে, হয়নি। কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইনকে শুধুমাত্র সরানো হয়েছিল যে তার ফুটবলটা বোরিং, সে কোথাও একটা বোরিং গেম খেলে, একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ রয়েছে, সেইভাবে মানে খেলাটার মধ্যে রোমান্টিসিজম থাকে না। একটা লোককে নিয়ে এসো, তার একটা হিউজ প্রোফাইল, ক্রোয়েশিয়াকে ওয়ার্ল্ড কাপে একটা অন্যতম জায়গায় পৌঁছে দিয়েছিল, ক্রোয়েশিয়ান ফুটবলের একটা বড় নাম, ক্রোয়েশিয়ার জাতীয় দলকে কোচিং করেছে, লুকা মদ্রিচের মতো প্লেয়ারকে কোচিং করিয়েছে, বড় বড় ক্লাবে খেলেছে, কোচিং করিয়েছে, নিয়ে এসো, রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। কিচ্ছু হয়নি। 4 থেকে 5 বছরের মতো তিনি দায়িত্বে ছিলেন, প্রায় 5 বছরই বলা চলে দায়িত্বে ছিলেন, কমপ্লিট ফেলিওর।
কমপ্লিট ফেলিওর দেখেছি আমরা। তারপর আমরা আমাদের লোকাল একজন লোকের হাতে দায়িত্ব দিলাম, তিনিও দেখা গেল যে একটা ন্যাশনাল টিমকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, এত জায়গা থেকে প্লেয়ার অ্যাসেম্বল হচ্ছে, কীভাবে হ্যান্ডেল করতে হয় তিনি গুলিয়ে ফেললেন। তিনি নিজের আইএসএল দেখার সময়ে পছন্দের প্লেয়ারদেরকে টিমে ডাকতে শুরু করলেন। অনেক ভালো পোটেন্সিয়াল প্লেয়ার যাদের মধ্যে কোয়ালিটি রয়েছে ন্যাশনাল টিমে জার্সি গায়ে চাপানোর, তাদেরকে তিনি ডাকলেন না। যাদের ডেকেছিলেন পোটেন্সিয়াল রয়েছে তাদেরকে আবার তিনি সুযোগ দিলেন না। আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এই টিমটা থেকে এমন কিছু প্লেয়ার্স রয়েছে যাদেরকে আর কোনোদিনও ন্যাশনাল টিমে ডাকা উচিত না। তার মধ্যে রয়েছে লিস্টন কোলাসো, মনভীর সিং, সেখানে উদান্তা সিংয়ের মতো প্লেয়াররা রয়েছে, সুনীল ছেত্রীকে ব্যাক করানোর মতো খুব একটা কোনো যুক্তি ছিল না, সেখানে ব্র্যান্ডনের মতো প্লেয়ার রয়েছে, সেখানে আরও অনেক প্লেয়াররা রয়েছে, এদেরকে কোনো প্রয়োজন নেই টিমটাতে এই মুহূর্তে। নিউ প্লেয়ারদেরকে খেলানো হোক, একদম ইয়াং প্লেয়ারদেরকে দিয়ে খেলানো হোক। ম্যাক্সিমাম কী হবে, আমরা তো হারছি, আমরা তো হারবো ম্যাক্সিমাম, তার থেকে তো বেশি কিছু না। আমরা 2-0 গোলে হারছিলাম এই টিম নিয়ে, সব বিরাট বড় বড় নামদের নিয়ে। আমরা ছোটোখাটো নামদের নিয়ে 4-0 গোলে হারবো, সেই তো 0 পয়েন্টই পাবো, সেই তো পেছনেই থাকবো। তবু তো আমি বলতে পারবো যে দেখো, যারা ফেল করছিল তাদের সরিয়ে দিয়েছি, নতুনদের নিয়ে এসেছি, সেই সুযোগটাও কেন দেওয়া হবে না? অনেক দিন আগে এই নিয়ে কথা বলেছিলাম। যে টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে, আমার মনে হয় যে সেই টেকনিক্যাল ব্যাপারগুলোকে সবাই এড়িয়ে যাচ্ছে। এই টেকনিক্যাল ব্যাপারগুলোর উপর ইন্ডিয়ান ফুটবলে কেউ কোনোদিনও ধ্যান দেয়নি। আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম গৌতম ভট্টাচার্যের, অরিজিৎদার চ্যানেলে গেছিলো এবং সেখানে গিয়ে একটা পডকাস্টে বলছিল যে মিড-80s স্বর্গীয় পিকে ব্যানার্জি তিনি একটা রিপোর্ট এআইএফএফকে তৎকালীন তিনি জমা দিয়েছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল যে জায়গায় রয়েছে, যদি পার্টিকুলার যে জায়গাগুলো তিনি মেনশন করেছিলেন, তিনি ডিটেলসে তো বললেন না, আর ওই সময় দাঁড়িয়ে রিপোর্টটা কি বেরিয়েছিল আনন্দবাজারে সেটাও আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি তখন জন্মাইনি। তো তিনি পরিষ্কার জানালেন যে শ্রদ্ধেয় পিকে ব্যানার্জি তিনি যেটা জানিয়েছিলেন যে এই জায়গাগুলো যদি মেরামত না করা হয় তাহলে ইন্ডিয়ান ফুটবল যে জায়গাতে রয়েছে সেখান থেকে এবার ক্রমশ পেছোতে থাকবে, এগোনোর কোনো রাস্তা নেই। কিন্তু হ্যাঁ, তারপরে আমাদের র্যাঙ্কিং কিছুটা ইম্প্রুভ হয়েছে, আমরা একটা সময়ে খুব ভালো ফুটবলটা মাঝখানে খেলছিলাম থ্যাঙ্কস টু সাম গুড কোয়ালিটি প্লেয়ার্স, কিন্তু তারপর আবার আমরা পেছোতে শুরু করে দিয়েছি। তাহলে এই রোগটা কিন্তু হঠাৎ করে আজকের নয়। এই রোগটা যদি মিড-80s হয়, তার মানে এই রোগটা প্রায় 40 বছর বা তার থেকে বেশি সময়ের। এর মাঝখানে যারাই দায়িত্বে এসেছে, যারাই ফুটবল ইকোসিস্টেমটাতে দায়িত্বে থেকেছে, শুধুমাত্র একটা এআইএফএ প্রেসিডেন্টকে, একটা এআইএফএ জেনসেককে, একটা এআইএফএর এক্সিকিউটিভ কমিটিকে, পার্টিকুলার কিছু ক্লাবকে, কিছু ক্লাব ওনারকে, কিছু ফ্র্যাঞ্চাইজির লোকজনকে গালাগাল করে আলটিমেট দোষারোপ করে লাভ নেই। টোটাল যে ফুটবল ইকোসিস্টেমটা রয়েছে, এই ফুটবল ইকোসিস্টেমে জাস্ট একজন লোকের নাম বলো, জাস্ট একটা সিঙ্গেল লোকের, যে এই লোকটা ওভারঅল কোনো রকম কুটকচালি ছাড়া, রিমেম্বার, কোনো রকম কুটকচালি ছাড়া এর পেছনে তার পেছনে আঙুল না দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো কাজ করে গেছে, যতদিন অবধি করেছে, 2 বছর 5 বছর 10 বছর করে গেছে, বড় কোনো স্কোপ না পেলেও করে গেছে। আমার একটা সিঙ্গেল নাম মনে পড়ছে, কিন্তু সেই নামটাকেও আমি খুব জোর দিয়ে বলতে পারবো না, সেটা হচ্ছে নবাব ভট্টাচার্য। কারণ তিনি লেটেস্ট একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে আমিও কিন্তু পুরোপুরি সাদা না। আজকে আমি ইনফ্লেটেড মার্কেট নিয়ে কী করে বলবো, কারণ আমার কাছে যখন প্রয়াগের হিউজ টাকা ঢুকেছিল তখন আমিও অনেক বেশি টাকা দিয়ে র্যান্টিকে, সুনীল ছেত্রীকে আমি সই করিয়েছি, আমি একটা হিউজ স্কোয়াড বানিয়েছিলাম আই লিগ জেতার জন্য, আমারও একটা স্বপ্ন ছিল। তো আমি তাকে তো পুরোপুরি সাদা বলতে পারবো না। হ্যাঁ, তিনি চেষ্টা করে গেছেন, তিনি গ্রাস রুটে পড়ে থেকেছেন, তিনি গ্রাম থেকে ছেলে তুলে এনেছেন, তিনি চেষ্টা করেছেন ভালো ফুটবলার বাংলাকে বারবার তুলে দেওয়ার। কিন্তু আমরা যদি হিস্ট্রি ঘাঁটি তাহলে আমরা ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেমে কোনো পার্টিকুলার লোককে পাবো না যে ইন্ডিয়ান ফুটবলের ভালো চেয়েছে। ভাই, দিনের শেষে তোমার যদি একটা ক্লাব থাকে, তোমার যদি একটা ফ্র্যাঞ্চাইজি থাকে, তুমি তার কথা ভাববে যে কি করে আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা আমি ফেরত পাবো, আমি রেভিনিউ কামাতে পারবো। কারণ ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে ভাবার জন্য সবাই বসে নেই, আমরা কেউ ডেডিকেটেডলি কোনোদিনও ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে ভাবিনি। এটা হচ্ছে সবথেকে একটা বেসিক সত্যি কথা। কেউ আজকে এসে বড় বড় কথা বলতে পারে, তার স্ক্রিপ্ট সাজানো থাকতে পারে, কেউ বলতে পারে যে আমি ওনার হিসাবে এত কিছু বলে ফেললাম, আমার এই জায়গা রয়েছে। তুমি এত বছর কি করছিলে? তোমার এত বছরে মনে হয়নি যে মার্কেটটা ইনফ্লেটেড হয়ে যাচ্ছে? তোমার এত বছরে মনে হয়নি যে কোথাও তুমি মার্কেটটাকে তুমিও ইনফ্লেট করে দিচ্ছ? আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে আলোচনার খুব একটা প্রয়োজন আছে বলে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে ভারতীয় ফুটবল ইকোসিস্টেমে আমি অন্ততপক্ষে পার্সোনালি বা আমরা কেউই
এমন কোনো কাউকে দেখতে পাচ্ছি না যে সে ইন্ডিয়ান ফুটবলের ভালো চেয়ে কিছু একটা স্টেপ নিয়েছে। আমরা ম্যাক্সিমাম কি করতে পারি, কারণ আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেশনে নেই, আমাদের টাকা পয়সারও জোর নেই, আমরা কাউকে অত বেশি চিনিও না, আমরা নিজেদের ওপিনিয়নগুলো সোশ্যাল মিডিয়াতে এসে শেয়ার করতে পারি। সেটা কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে, বাট আমরা শেয়ার করতে পারি। দ্যাটস ইট, দ্যাটস এনাফ, এর থেকে বেশি আর কিছু না। লাস্ট আমি একটা এক্সট্রা জিনিস দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে প্লেয়ারদের স্কিল এবং তাদের খেলার যে কতটা কোয়ালিটির তফাৎ থাকে। জাস্ট একটা ছবি দেখো, একটা সেম সিচুয়েশনের গোলের কন্ডিশন যেখান থেকে দাঁড়িয়ে লিস্টন কোলাসো মিস করেছিল, আর যেখানে দাঁড়িয়ে সাউথ কোরিয়ার একটা প্লেয়ার গোল করেছে। দুটো ছবিকে দেখো, দুটো ছবি দেখলে দেখা যাবে যে প্রথম ছবিটায় যেখানে আমাদের লিস্টন কোলাসো মিস করছে, সেখানে দাঁড়িয়ে আমাদের প্লেয়ার বক্সে কতজন। যদি বলটা একটা ডিফেন্ডারের গায়ে লাগে, পোস্টে লেগে বেরিয়ে আসে, গোলকিপার সেভ করে একটা জোরালো শট, সেই সেকেন্ড বলটা উইন করার জন্য আমাদের প্লেয়ার বক্সে বা বক্সের আশেপাশে কতজন রয়েছে? 3 জন। অপোনেন্টের ডিফেন্ডার কতজন রয়েছে? মোস্ট প্রবলি 6 থেকে 7 জন। এবার দ্বিতীয় ছবিটাতে দেখো, সাউথ কোরিয়ার একটা প্লেয়ার ঠিক সেম পজিশন থেকে গোল করেছে, এবং সেই গোল করার মুমেন্টে সাউথ কোরিয়ার কতজন প্লেয়ার অ্যাটাকিং লাইন আপে রয়েছে? প্রায় আমি অন্তত বলতে পারি 6 থেকে 7 জন। উল্টো দিকে ডিফেন্ডারদের সংখ্যাটাও কিন্তু সেম। এই যে একটা সিম্পল টেকনিক্যাল জায়গা, এই যে একটা সিম্পল স্কিলের জায়গা, এই যে একটা ফুটবল গ্রোথের মেন্টালিটির জায়গা, আমাদের প্লেয়াররা এখানেই রিচ করতে পারেনি। আমাদের প্লেয়াররা এখানে গিয়েই তাদের মানে সেই মেন্টালিটিটাকে তুলে নিয়ে যেতেই পারেনি। এই কারণে আমরা পেছনে, এই কারণেই বাকিরা আগে, এই কারণে আমাদের থেকে পিছিয়ে থাকা দেশগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। কারণ আমাদের ফুটবল ইকোসিস্টেম যেভাবে একটা প্লেয়ারকে তৈরি করে, যেভাবে একটা প্লেয়ারকে বড় করে, সেইভাবে কিন্তু অ্যাকচুয়ালি ফুটবলের একটা খুব ভালো জায়গাতে গিয়ে পৌঁছানো যায় না। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। যারা দায়িত্বে রয়েছেন তারাও বুঝতে পেরে গেছেন, সবাই হাল ছেড়ে দিয়েছে। আমরা ম্যাক্সিমাম কি করতে পারি? একে গালাগাল, তাকে দোষ, ওকে দোষ, এ খারাপ, এর জন্যই পুরোটা ধসে গেল। আর যদি তাকেও দোষ না দেওয়া যায়, তাহলে শেষকালে কে দোষী? না ক্রিকেট। ক্রিকেট দোষী, বিসিসিআই চুর, আম্পায়ার চুর, আইসিসি চুর, জয়সা, তাদের জন্যই আমাদের ফুটবলটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ম্যাক্সিমাম এটাই করতে পারি, এর থেকে আর বেশি কিছু না। আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউগুলো একজন ভারতীয় ফুটবলের দর্শক হিসাবে, ফ্যান হিসাবে আমি শেয়ার করে গেলাম। বাকিটা তোমাদের যা কিছু ওপিনিয়ন্স রয়েছে, কমেন্টস রয়েছে, অবশ্যই পাস করতে থাকো। এই ভিডিওটা এই অবধি, হয়তো একটু বড়ই হয়ে গেল, অনেক দিন পর যেহেতু ভিডিও, অনেক জমানো কথা ছিল, আজকে বেরিয়ে এলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।